নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি বাগবাজারে মায়ের ঘাটের কাছে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন বাগবাজার মায়ের ঘাটের প্রবেশ পথে তরুণদা। সামনের রাস্তাটি হলো চিতপুর রোড বা রবীন্দ্র সরণি। এই বাঁদিক দিয়ে সোজা চলে গেলে শোভাবাজার, কুমোরটুলি, আহিরটলা হয়ে একেবারে হাওড়া ব্রিজ পর্যন্ত পৌঁছানো যায়। আর ডান দিকে এই রাস্তা দিয়ে সোজা একবার ডানলপ বা আরও উত্তরে চলে যাওয়া যায়। গঙ্গার পূর্ব দিকে অর্থাৎ কলকাতার দিকে গঙ্গার ধার বরাবর অনেকগুলি ঘাট আছে। আমি সেই সমস্ত ঘাটগুলি নিয়ে 4টি ভিডিও বানিয়েছি। এটি হলো পঞ্চম ভিডিও। প্রথম ভিডিওটি ছিল বাগবাজার ঘাটের, দ্বিতীয় ভিডিওটি ছিল কুমোরটুলি ঘাটের, তৃতীয় ভিডিওটি ছিল চাঁপাতলা ঘাটের এবং চতুর্থ ভিডিওটি ছিল আহিরটলা ঘাটের। আমার জার্নিটা ছিল এইরকম: উত্তরে বাগবাজার ঘাট থেকে চাঁপাতলা ঘাট, আবার মধ্য কলকাতার আহিরটলা ঘাট থেকে চাঁপাতলা ঘাট, অর্থাৎ উত্তর থেকে মধ্য কলকাতার একটা সরল রেখা গঙ্গার ধার বরাবর আমি সম্পূর্ণ করতে পেরেছিলাম। আপনারা এই তরুণদ্বারের উপরে শ্রী শ্রী মায়ের ঘাট কথাটি লেখা আছে, সেটি আপনারা দেখতে পেলেন। চলুন আমরা এই তরুণদ্বারের ভেতর দিয়ে আমরা মায়ের ঘাটের দিকে একটু এগোই। আমরা ক্রমশ এসে পৌঁছে গেছি সেই মায়ের ঘাটের কাছে। এই ঘাটটির প্রাচীন নাম কিন্তু দুর্গাচরণ মুখার্জির ঘাট। এখানে দেখুন চক্র রেলের লাইনের ধারে যে রেলের ফাঁকা জায়গা আছে সেখানে সংস্কারের কাজ চলছে। হ্যাঁ, যে কথা বলছিলাম যে এই ঘাটটির পুরনো নাম কিন্তু দুর্গাচরণ মুখার্জির ঘাট। এই দুর্গাচরণ মুখার্জি কর্মজীবনে বিভিন্ন সাহেবের দেওয়ান পদে কাজ করতেন বলে তাকে অনেকে দেওয়ান দুর্গাচরণ মুখার্জিও বলতো। সেই সময় তার সম্পর্কে আরও একটি নাম প্রচলিত ছিল সাধারণ মানুষের মুখে মুখে, সেটি হলো পাগলা বাবু। তার কারণ হিসেবে যেটুকু শোনা যায় যে সাহেবদের দেওয়ানি পদে কাজ করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। সেই অর্থ দিয়ে তিনি তার বাড়িতে প্রতিদিন বহু মানুষকে কাঙালি ভোজন করাতেন। না, কাঙালি ভোজন নামে নাক ছিটকাবেন না, নামে কাঙালি ভোজন হলেও তিনি মানুষদের নানা রকম বাঙালির সুস্বাদু ও উপাদেয় পদ পরিবেশন করতেন। অন্যদিকে সাহেবদের দেওয়ানি পদে কাজ করতেন বলে অহংকারী ও দম্ভে সেই সময় কলকাতা বহু ধনী ও নামী মানুষদের সাথে খারাপ ব্যবহার করতেন এবং তিরস্কার করতেন। 1854 সালের 14ই মার্চ সংবাদ ভাস্কর পত্রিকায় প্রকাশিত হয়েছিল, দুর্গাচরণের দম্ভে কলিকাতা শহর হতভম্ব প্রায় হইয়া গিয়াছিল। এই মায়ের ঘাটের স্থাপত্যগুলো সম্পর্কে আমি আপনাদের পরে বলছি। তার আগে এই দুর্গাচরণ মুখার্জি সম্পর্কে শেষ কথাটুকু একটু বলে নিই। একবার এই দুর্গাচরণ মুখার্জি বেআইনিভাবে একটা জমিদারি হস্তগত করেছিলেন। বিস্তারিত বলার সময় নেই, সংক্ষেপে বলি। 1814 সালে তিনি যখন মারা যান তখন প্রায় 13 লক্ষ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রেখে যান। কিন্তু তার মারা যাওয়ার পরে ওই বেআইনি হস্তগত করা জমিদারির জন্য তার পুত্রদের একটা বিশাল অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল আদালতের রায়ে। যাজ্ঞে সেসব। সেই ঘাটটি 2005 সালে নামকরণ করা হয় মায়ের ঘাট নামে। তার কারণ এই ঘাটের কাছে যে মায়ের বাড়ি আছে সেই বাড়িতে থাকাকালীন 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রতিদিন সকালবেলা মা শারদা এই ঘাটে স্নান করতে আসতেন। সেই জন্য এই ঘাটটির নামকরণ করা হয়েছে মায়ের ঘাট। সেই জন্য মায়ের ঘাটের কথা বলতে গেলে মায়ের বাড়ির কথা একটু বলতে হয়। চলুন আমরা মায়ের বাড়ির কথা একটু শুনে নিই। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন মায়ের বাড়ি। এই মায়ের বাড়ি থেকে মায়ের ঘাটের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়। তার আগে বলিনি এই মায়ের বাড়িতে আপনারা কি করে আসবেন। আমি এখন দাঁড়িয়ে আছি বাগবাজার স্ট্রিটে। আমার পেছনে রয়েছে গিরিশ মঞ্চ, আর সামনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটাই হলো বাগবাজার স্ট্রিট। এই রাস্তা দিয়ে ডান দিকে চলে গেলে সোজা বাগবাজার ঘাটে চলে যাওয়া যায়, আর এই রাস্তার বাঁ দিক দিয়ে সোজা চলে যাওয়া যায় বাগবাজার বাটায়। আপনারা বাগবাজার বাটা থেকে এখানে আসতে পারেন বা বাগবাজার ঘাটেও এখানে আসতে পারেন। আমার বাঁ দিকে রয়েছে গিরিশ মঞ্চ। বড় বড় উঁচু উঁচু দেবদারু গাছের আড়ালে গিরিশ মঞ্চের স্থাপত্য প্রায় ঢাকায় পড়ে গেছে। আপনাদের দেখাবো। এই দেখুন গিরিশ মঞ্চের যে স্থাপত্য, তার গায়ে লেখা রয়েছে গিরিশ মঞ্চ। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গিরিশ মঞ্চের ডান দিক দিয়ে গেলে আপনারা মায়ের বাড়ি পৌঁছে যাবেন। দেখাবো আপনাদের সেই রাস্তাটি। এই যে বাগবাজার স্ট্রিট, আর বাঁ দিকে রয়েছে গিরিশ মঞ্চ, আর তার পাশ দিয়েই চলে গেছে একটি রাস্তা। দেখাবো আপনাদের রাস্তাটা। একবারে গিরিশ মঞ্চের ডান দিক ঘেঁষে এখানে বাঁ দিকে একটি ক্লাব আছে। দেখুন এই যে রাস্তাটি হলো, এটি হলো রামকৃষ্ণ লেন। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে মায়ের বাড়ি পৌঁছানো যায়। আর রাস্তায় ঢোকার মুখে বাঁ দিকে দেখুন লেখা রয়েছে এই পথে মায়ের বাড়ি বলে একটা তীর চিহ্ন দেওয়া আছে। এটি হলো একটি ক্লাব ঘর। এই ক্লাব ঘরের পাশে যে রাস্তাটি আছে রামকৃষ্ণ লেন, এই রাস্তা দিয়ে সোজা চলে যাওয়া যায় মায়ের বাড়ি। চলুন আমরা মায়ের বাড়ির দিকে এগোবার চেষ্টা করি। এই রামকৃষ্ণ লেন দিয়ে ঢুকলেই ডান দিকে পড়বে এরকম একটি স্থাপত্য বা মন্দির। এটি হলো মা অন্নপূর্ণা মন্দির। দেখুন বাড়ির গায়ে একটি বড়সড় বোর্ড লাগানো রয়েছে,
মা অন্নপূর্ণা মন্দির। আমরা এই বাড়ি বা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই বোর্ডটির ডান দিকেই রয়েছে এই বাড়িতে বা মন্দিরে ঢোকার প্রবেশ পথ। আপনাদের প্রবেশ পথটি দেখানোর চেষ্টা করছি। এই প্রবেশ পথ দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং মন্দিরের গর্ভগৃহে যে বিগ্রহটি আছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন মন্দির চত্বরটি খুব ছোট্টখাটো মন্দির এবং মন্দিরটি পঞ্চরত্ন শৈলীতে নির্মিত। মাথার উপরে 5টি চূড়া আছে। সামনের নাট মন্দিরটি সাবেকি আমলের, উপরে কাঠের ঝিলমিল দেওয়া রয়েছে। এখানে কিছু গাছপালা আছে। মন্দির চত্বরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের সেবায়েতগণ মন্দিরের ডান দিকে থাকেন। আপনারা দেখছেন মন্দিরের সামনে নাট মন্দিরটি সুন্দর করে বাঁধানো, আর গর্ভগৃহটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও বেশ সুন্দর কারুকার্য করা। দূর থেকে জুম করে গ্রিলের ভেতর দিয়ে মায়ের বিগ্রহটি দেখাবার চেষ্টা করছি আপনাদের। পুরো মূর্তিটি আপনাদের ভালো করে পরে দেখাবো। এই দেখুন নাট মন্দিরের চাতালে একটি ফলক রয়েছে। এখানে লেখা রয়েছে সর্ববিজয় কবচ আবিষ্কারক শ্রী গোবিন্দচন্দ্র সরকার এবং তস্য পত্নী শ্রীমতী তুলসী মণি দাসী কর্তৃক প্রতিষ্ঠিত সন 1329 সাল 5ই চৈত্র। এখন চলছে বাংলা 1432 সাল, অর্থাৎ আজ থেকে প্রায় 103 বছর আগে এই মন্দিরটি তৈরি হয়েছিল এবং এই বিগ্রহটি প্রতিষ্ঠা করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন মা অন্নপূর্ণার মূর্তি পুরো অষ্টধাতুর তৈরি, আর বাঁদিকে রয়েছে শিবের মূর্তি। আপনাদের মূর্তিগুলো দেখাবার চেষ্টা করলাম। এবারে চলুন এই মন্দির ছেড়ে আমরা মায়ের বাড়ির দিকে আরো একটু এগিয়ে যাই। এবারে রাস্তার বাঁদিকে বাড়ির মাথায় একটি বোর্ড দেখানোর চেষ্টা করছি। দেখুন লেখা আছে কেসি দাস। এটি হলো কেসি দাসের মিষ্টি তৈরির কারখানা। সমস্ত কলকাতা শহরে কেসি দাসের যত দোকান আছে সমস্ত দোকানের সমস্ত রকম মিষ্টি কিন্তু এখানে তৈরি হয়ে থাকে। চলুন আমরা এই রাস্তা ধরে আরো একটু এগিয়ে যাই মায়ের বাড়ির দিকে। এই বাগবাজার অঞ্চলটি যেহেতু পুরনো পাড়া, সেই জন্য এই অঞ্চলে যেমন সাবেকি আমলের তৈরি বেশ কিছু পুরনো বাড়ি দেখা যায়, আবার বেশ কিছু জীর্ণ বাড়িও চোখে পড়ে পথ চলতে গিয়ে। এবারে দেখাবো সেরকম একটি জীর্ণ বাড়ি। ওই বাড়িটির খুব কাছেই রয়েছে এই প্রাচীন জীর্ণ দোতলা বাড়িটি। আপনারা দেখছেন বাড়ির সামনের অংশ প্রায় ধসে গেছে আর আগাছার জঙ্গলে পরিবৃত হয়ে আছে। একেবারে আষ্টে পৃষ্ঠে গাছগুলি তার শেকড় আর ঝুড়ি দিয়ে বাড়িটিকে আঁকড়ে ধরেছে। আপনাদের সেই জীর্ণ প্রাচীন বাড়িটি দেখানোর চেষ্টা করলাম। চলুন আমরা এই পথ দিয়ে আরো একটি এগিয়ে যাই মায়ের বাড়ির দিকে। আমরা ক্রমশ মায়ের বাড়ির কাছে এসে পৌঁছে গেছি। মায়ের বাড়ির কাছে একটি সুন্দর অলঙ্করণ সমৃদ্ধ একটি প্রবেশ পথ চোখে পড়ল, সেটি আপনাদের না দেখিয়ে পারলাম না। দেখুন কত সুন্দর অলঙ্কৃত একটি প্রবেশ পথ। আজকালকার দিনে এই ধরনের প্রবেশ পথ কিন্তু দেখা যায় না। আপনাদের সেই অপূর্ব দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। দেখুন লেখা আছে মঙ্গল আলয়, আর উপরে দুটো হাঁস মুখোমুখি রয়েছে। একটু ক্লোজে নিচে দেখানোর চেষ্টা করছি। বাড়িটি একটু জীর্ণ হয়ে পড়েছে, মলিন হয়ে পড়েছে, কিন্তু তার ঐতিহ্য বা আভিজাত্য কিন্তু এখনো অক্ষুণ্ণ রয়েছে। আমরা মায়ের বাড়ির কাছে এসে পৌঁছে গেছি। এটি হলো রামকৃষ্ণ লেন। এই রাস্তাটি দিয়েই আমরা গিরিশ মঞ্চের ডান দিক থেকে এখানে এসে পৌঁছে গেছি। এই রাস্তার বাঁদিকে টার্ন নিলেই, এই যে ভদ্রমহিলা যাচ্ছেন, এই বাঁদিকে টার্ন নিলে কিন্তু মায়ের বাড়ি চোখে পড়বে। চলুন আমরা মায়ের বাড়িতে যাই। এবারে আমরা মায়ের বাড়ির দিকে যাব। এই রাস্তা দিয়ে একটু এগুলির ডান দিকে পড়বে মায়ের বাড়ি। এই মায়ের বাড়ির একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আপনাদের একটু শুনিয়ে দিই। 1886 সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের তিরোধানের পর মা সারদা দেবী আর দক্ষিণেশ্বরে ফিরে যাননি। তিনি বিভিন্ন জায়গায় থাকতে শুরু করেছিলেন। কামারপুকুরও বেশ কিছুদিন ছিলেন। কলকাতায় তিনি বিভিন্ন ভাড়া বাড়িতে কাটিয়েছেন। এদিকে উদ্বোধন পত্রিকাও কিন্তু কলকাতার বিভিন্ন ভাড়া বাড়ি থেকে প্রকাশিত হতো। স্বামীজি আমেরিকা থেকে স্বামী শিবানন্দকে চিঠি লিখলেন দুটোরই স্থায়ী ঠিকানা তৈরি করার জন্য। উদ্বোধন পত্রিকার স্থায়ী অফিস এবং শ্রী শ্রী মায়ের স্থায়ী বাসস্থানের দায়িত্ব নিলেন তৎকালীন রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী শারদানন্দ বা শরৎ মহারাজ। শুরু হয় জমি খোঁজা, কিন্তু জমি কিনতে গেলে এবং বাড়ি তৈরি করতে গেলে তো অনেক টাকার দরকার। টাকার সংস্থান হবে কি করে? ওই যে কথায় আছে না, ভক্তের বোঝা ভগবানে বয়, এক্ষেত্রেও তাই হলো। বাগবাজারের এক ধনী ও রামকৃষ্ণ অনুরাগী এক খড়ের ব্যবসায়ী, যার আসল নাম কেদারনাথ দাস, তাকে সবাই বলতো খেরো দাস, কারণ সেই সময় তিনি বিচালি বা খড়ের ব্যবসা করতেন। আপনারা জানেন যে বাগবাজারে একটা ঘাট ছিল যার নাম বিচালি ঘাট। এখন অবশ্য সেই ঘাটের কোনো অস্তিত্ব নেই, কিন্তু নামটি রয়ে গেছে। সেই কেদারনাথ দাস বেশ কিছুটা জমি সন্ন্যাসীদের দান করলেন, কিন্তু তার একটা শর্ত ছিল যে এখানে প্রতিদিন ঠাকুরের সেবা করতে হবে। শর্ত মেনে নিলেন স্বামীজিরা।
জমি তো পাওয়া গেল, কিন্তু জমির উপর বাড়ি তৈরি হবে কি করে? সেই অর্থের যোগানটা আসবে কোত্থেকে? উপায় একটা পাওয়া গেল। উদ্বোধন পত্রিকার অফিসে যে সমস্ত বইপত্র ছিল সেগুলো বিক্রি করে পাওয়া গেল 2700 টাকা। সেই টাকার উপর নির্ভর করেই শুরু হলো বাড়ি তৈরির কাজ। পরবর্তীকালে বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার করে বাড়ি তৈরি করা সম্পূর্ণ হয়েছিল। প্রথমে একতলা ও পরে দোতলা তৈরি করা হয়। 1908 সালে উদ্বোধন পত্রিকার অফিস চলে আসে এই ঠিকানায় এবং 1909 সালে এই বাড়িতে শ্রী শ্রী মায়ের পদার্পণ ঘটেছিল। তারপর থেকে 1920 সাল অর্থাৎ মায়ের তিরোধান পর্যন্ত তিনি এই বাড়ির দোতলার একটি ঘরে থাকতেন। সেই ঘরে এখন মায়ের একটি ছবি রাখা আছে, সেখানে অনেকে শ্রদ্ধা জানান, ধ্যান করেন। শুধু দেশীয় মানুষরা নন, বিদেশ থেকেও প্রচুর মানুষ এখানে আসেন, মাকে শ্রদ্ধা জানান, ঠাকুরকে শ্রদ্ধা জানান, স্বামীজিকে শ্রদ্ধা জানান। বাড়ির ভেতরে ভিডিও ছবি তোলার নিষেধাজ্ঞা থাকায় বাড়ির ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। তবে একটা কথা বলে রাখি যে উদ্বোধন পত্রিকার অফিস কিন্তু এই বাড়ি থেকে সরে গেছে। এই বাড়ি থেকে সামান্য দূরে তৈরি হয়েছে নতুন একটা বড়সড় বাড়ি। সেখান থেকে উদ্বোধন পত্রিকা নিয়মিতভাবে প্রকাশিত হয় এবং আরও নানান ধর্মীয় বই এবং নানা দর্শনের বই কিন্তু উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়। হেরিটেজ কমিশন এই উদ্বোধন কার্যালয়কে গ্রেড 1 হেরিটেজের তকমা দিয়েছে। মায়ের বাড়িটিকেও হেরিটেজ 1 তকমা দেওয়া হয়েছে। সেই ফলক আপনাদের দেখাবো। এবারে আপনাদের দেখাচ্ছি মায়ের বাড়িটিকে হেরিটেজ কমিশন থেকে যে গ্রেড 1 হেরিটেজ তকমা দেওয়া হয়েছে সেই মর্মে একটি ব্লু প্লেক লাগানো আছে মায়ের বাড়িতে। সেই ব্লু প্লেকটি আপনাদের দেখাচ্ছি। আর এখানে মায়ের বাড়ির সামনে গ্রিলে একটি নোটিশ বোর্ড টাঙানো আছে, সেখানে মায়ের বাড়ির দর্শনের সময়সূচি লেখা আছে পরিষ্কারভাবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বোর্ডটি। এবারে আমরা মায়ের বাড়ি থেকে বেরিয়ে বাঁদিকে রাস্তা ধরে আমরা এগিয়ে যাব মায়ের ঘাটের দিকে। চলুন আমরা মায়ের ঘাটের দিকে এগিয়ে যাই। মায়ের বাড়ি থেকে বেরিয়ে একটা বাঁকের মুখে দাঁড়িয়ে আছি আমরা। এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে আমরা মায়ের ঘাটের দিকে যাব। এই রাস্তাটির নাম হলো দুর্গাচরণ মুখার্জি স্ট্রিট। যে দুর্গাচরণ মুখার্জির কথা আপনাদের ভিডিও শুরুতেই বলেছি, মায়ের ঘাটের আগের নামকরণ ছিল দুর্গাচরণ মুখার্জির ঘাট। এখানে একটি বোর্ডে দুটি তীরচিহ্ন দেওয়া রয়েছে। ওপরে তীরচিহ্নে লেখা রয়েছে শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি, আর নিচে যে তীরচিহ্ন রয়েছে শ্রী শ্রী সারদা মায়ের ঘাট। অর্থাৎ এই বাঁদিকে রাস্তা দিয়ে আমরা গেলে বাগবাজারে মায়ের ঘাটের কাছে পৌঁছে যাব। চলুন আমরা মায়ের ঘাটের দিকে এগিয়ে যাই। দুর্গাচরণ মুখার্জি স্ট্রিট দিয়ে বেরিয়ে আমরা মায়ের ঘাটের কাছে এসে পৌঁছে গেছি। এখান থেকেই আমাদের আজকের ভিডিওর গল্প বলা শুরু হয়েছিল। আবার আমরা ঘুরে ফিরে সেই ঘাটের কাছে এসে পৌঁছে গেছি। চলুন আজকে আমরা ঘাটের ভেতরে প্রবেশ করি এবং ভেতরের স্থাপত্যগুলো সম্পর্কে একটু জেনে নিই। তার আগে ঘাটের প্রবেশ পথে তরুণদ্বারের স্থাপত্য শৈলীটা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। আপনাদের দেখছেন সেই স্থাপত্য শৈলী। 2005 সালে কিন্তু এই ঘাটটিকে তৈরি করা হয়েছিল বা সংস্কার করা হয়েছিল। এই তোরণদ্বারের ডান দিকে নিচে একটি বড়সড় ফলক রয়েছে। এই ফলকে যা লেখা আছে তার সারমর্ম হলো বাগবাজারের রামকৃষ্ণ বয়েজ স্পোর্টিং ক্লাবের প্রাথমিক উদ্যোগে 2005 সালে এই ঘাটটিতে সংস্কার বা নতুন করে কিছু স্থাপনা তৈরি করা হয়েছিল। তারপর 10 বছর বাদে অর্থাৎ 2015 সালে এই ফলকটি লাগানো হয়েছে। চলুন ঘাটের ভেতর দিকে ঢোকা যাক। প্রবেশপথের তোরণদ্বারের উপরের দিকটা একটু লক্ষ্য করুন। এখানে কিন্তু কোনো ছাদ নেই, কতগুলো আড়াআড়ি বা লম্বালম্বি ভাবে বিম রয়েছে এবং এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমরা গঙ্গার ঘাটের কাছে এসে পৌঁছে গেছি। আপনারা পর্দায় বাঁদিকে যে স্থাপনাটি দেখছেন এখানে নানা অনুষ্ঠান হয়ে থাকে। আজকে যেমন একটি শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে এইরকমই অনুষ্ঠান হয়ে থাকে। এর পাশ দিয়েই বয়ে চলেছে পতিত পাবনী গঙ্গা। আপনারা দেখছেন গঙ্গা সেই অপরূপ দৃশ্য। আর গঙ্গার ডান দিকে একটা সুন্দর বাঁক রয়েছে। অনেকে বলেন যে এই বাঁকের জন্যই নাকি এই অঞ্চলের নামকরণ করা হয়েছে বাগবাজার। তবে তা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। বাগবাজারে মায়ের ঘাটের কাছেই আছে বাগবাজার চক্ররেলের স্টেশন। আপনাদের সেই স্টেশনটি দেখানোর চেষ্টা করছি। আপনারা বাগবাজার চক্ররেলের স্টেশনে এলেও কিন্তু মায়ের ঘাট দেখতে পাবেন। মায়ের ঘাটের দুদিকে দুটো স্থাপনা আছে, আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে দুটো স্থাপনা। ডান দিকে যে স্থাপনাটি রয়েছে এখানে হচ্ছে মেয়েদের পোশাক পরিবর্তনের ঘর, আর বাঁ দিকে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান যেখানে হয়। আপনাদের সে ঘরের কথা আগেই দেখিয়েছি। ঘাটের ঠিক মাঝখানে রয়েছে মায়ের মন্দির। আপনারা দূর থেকে দেখছেন চৌকো মন্দিরটি, কাছ থেকে দেখাবো। এই যে দেখছেন আপনারা এক ভক্ত মাকে নমস্কার করছেন। মায়ের জন্মতিথি বা ঠাকুরের জন্মতিথি উপলক্ষে কিন্তু দেশ বিদেশের ভক্তরা এখানে এসে মাকে শ্রদ্ধা নিবেদন করেন। অনেকে ধূপ দ্বীপ জ্বালিয়ে থাকেন। মূর্তিটি আপনাদের খুব কাছ থেকে দেখাবো, যদিও মূর্তিটি কাঁচ দিয়ে ঢাকা, তাই
বাইরে থেকে পরিষ্কারভাবে দেখানো যায় না, তবুও চেষ্টা করছি মায়ের মূর্তিটিকে যতটা সম্ভব সুন্দর করে দেখানোর। আপনারা দেখছেন বাইরে গ্রিল দেওয়া রয়েছে, তারপর কাঁচ রয়েছে, তার উপর একটি বেদির উপর মায়ের মূর্তি বসানো রয়েছে। সেই মূর্তিটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, মায়ের ঘাটের ভিডিও তাহলে আজকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে শুধু মায়ের ঘাট নয়, বাগবাজার অঞ্চলে একটা ছোটখাটো হেরিটেজ ওয়াক আপনাদের করিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। আমার সঙ্গে যারা হেরিটেজ ওয়াক করেন তাদেরকেও আমি এইভাবে বিভিন্ন স্থাপত্যের পেছনে যে ইতিহাস আছে সেই ইতিহাসকে আমি তুলে ধরার চেষ্টা করি বা আপনাদের সামনে সেই গল্প শুনিয়ে থাকি। তবে আজকের ভিডিওতে আমার অনেক কথা বলার ছিল, অনেক কিছু দেখানো ছিল, কিন্তু সময়ের অভাবে এবং ভিডিওর দৈর্ঘ্য বেড়ে যাবে এই ভয়ে আমি নিজেকে বিরত রাখতে বাধ্য হয়েছি। পরবর্তী কোনো ভিডিওতে যদি সম্ভব হয় আমি সেই কাহিনী আপনাদের শোনাবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। নমস্কার।